এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনার যে নিয়োগটা এবং ওনার যে মানে কি বলবো প্রোফাইল, এটা নিয়ে কিন্তু সারা বিশ্ব কিন্তু এক ধরনের মানে এটা এইদিকে মনোযোগ দিয়েছে যে এই দেশের আহ গভর্নরটা কোন পদের কোন জায়গায় চলে গেছে। এটা আর কি কেউ ব্যক্তি বসলো না বসলো, ইট ডাজন্ট ম্যাটার। আমরা তো সবসময় দেখবো আমাদের দেশের অর্থনীতি, সেই দেশের অর্থনীতি কোন দিকে চলে যাবে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ অর্থনীতি, ব্যাংকিং খাত, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান যদি নড়বড়ে হয়, যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে সাংবাদিকরা বৃহস্পতিবার নানান প্রশ্ন করেছেন। তিনি একটি কথাই বারবার বলেছেন, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। তার মানে কি? পেছনে কারা কাজ তার মানে করছে? বোধহয় আরো আরো উপর থেকে বোধহয় এটাকে আমার মনে হয় পুশ করা হয়েছে, যে তার যে কন্ট্রিবিউশন ছিল, আমার মনে হয় যেটা আমরা হুম। শুনছি এখন, তার যে কন্ট্রিবিউশন ছিল সেই কন্ট্রিবিউশনের রিওয়ার্ড হিসেবে তাকে এখানে আনা হয়েছে। তাছাড়া তো আমি এর কোনো কারণ দেখি না। তবে আমার হুম। কাছে মনে হয় না এই জায়গায় যে সমস্যাগুলো আছে বা সরকার যেটা চাচ্ছে সেটা এনার দ্বারা পারপাস সার্ভ হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এনার তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। একটা এটা তো অভিজ্ঞতা লাগে। আমি দেখলাম 6টা দেশের আজকে দেখলাম যে গভর্নরদের যে এক্সাম্পল দেখলাম, মানে প্রোফাইল দেখলাম, সেখানে তার ধারের কাছেও কিন্তু আমাদের এই বর্তমান গভর্নমেন্টের প্রোফাইল যায় না। তা সুতরাং আমি জানি না কোন বিবেচনায় কোন পারপাসটা সার্ভ হবে, আমি জানি না যে কোন পারপাসটা সার্ভ হবে এই ধরনের এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি দিয়ে। আমার জানা নেই। অর্থনীতিবিদরা তো খুবই হতাশ হয়েছে। আমাদের যারা প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে দেশের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, তার মধ্য দিয়ে নতুন সরকার আসতে না আসতেই আমরা দেখলাম যে দেশের অর্থনীতির যে প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে এক প্রকার মবের শিকার হয়ে তাকে কর্মস্থল ত্যাগ করতে হলো। নতুন যে গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে সাবেক কোনো আমলা, ব্যাংকার বা অর্থনীতিবিদের বাইরে কাউকে গভর্নর পদে বসানো হলো। এবং এই সবকিছু নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। আসলে কি হতে যাচ্ছে, এর পেছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা, আমাদের অর্থনীতি কোন পর্যায়ে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও আহ, ধন্যবাদ। জি, আপনার কাছে একটু জানতে চাই যে গভর্নর নিয়োগ করাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে গত দুদিন ধরে, এর মধ্য দিয়ে আসলে ব্যাংকিং খাত তো বটেই, অর্থনীতিতে কি ধরনের সিগন্যাল পাচ্ছি আমরা, আপনি যদি শুরুতে একটু বলেন। পান্না ভাই, আপনাকে ধন্যবাদ যে এমন একটা ইস্যু নিয়ে আজকে কথা বলতে আমাকে যুক্ত করেছেন। যখন পত্র পত্রিকা সামাজিক মাধ্যমে একটা তোলপাড় অবস্থা, যে বাংলাদেশের গভর্নরকে নিয়ে আর কি, উনি যেভাবে নতুন অ্যাপয়েন্টেড হলেন সেটা নিয়ে একটা যেমন বিষয় আছে। আর আপনি যে প্রশ্নটা করলেন সেটা কিন্তু একটা সেকেন্ড পার্ট, যে একজন হুম। গভর্নরের কি কাজ, বর্তমানে যে অর্থনীতির যে অবস্থা, এটি একেবারে অস্বীকার করার কোনো মানে সুযোগ নাই আর কি। সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছে। আমি মনে হয় যে বিশেষ করে গবেষণা যারা করছে তারা কিন্তু বাংলাদেশ অর্থনীতি নিয়ে তাদের দৃষ্টিটা এদিকে আছে। সেই জায়গায় বর্তমান যেভাবে নিয়োগটা হলো, আমি মনে করি যেটা রাতের অন্ধকারে একটা নিয়োগ। কারণ এই পোস্টটা, এটা একটা এমন একটা সেন্সিটিভ পোস্ট, সারা বিশ্ব কিন্তু এই নিউজটা করেছে বা করার কথা। কারণ সারা বিশ্ব কিন্তু একটা দেশের গভর্নর কেমন, গভর্নর কিভাবে চালাচ্ছে, তাদের অর্থনীতি কিভাবে, সেটা কিন্তু নির্ভর করছে এই গভর্নরের উপর। গভর্নর পদটা কিন্তু আমি মনে করি যে অত্যন্ত সেন্সিটিভ একটা পদ। এই গভর্নরের মাধ্যমে কিন্তু 16 কোটি 17 কোটি মানুষের জীবন মানে জড়িত এখানে, আমি মনে করি। সে জায়গায় যে ভঙ্গুর অবস্থায় অর্থনীতি ছিল, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানের যতগুলো সূচক আছে, আমি একটা বাদে মনে করি যে এই রিজার্ভ বাদে সবগুলো হুম। কিন্তু একটা নেতিবাচক দিকে যাচ্ছিল। সেই অবস্থায় ইনার যে, আমি প্রোফাইল যদি আপনি দেখি, তাহলে ইনার যে প্রোফাইল সে অনুযায়ী এনার প্রশাসনিক কিছু অভিজ্ঞতা আছে দেখলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি কাজ করেছেন। এবং মানে ওনার বর্তমান কর্পোরেট, গভর্নর মুস্তাকুর রহমান, বর্তমান গভর্নর মুস্তাকুর রহমান সম্পর্কে বলছেন? হ্যাঁ জি, এবং জি। যে যে কর্পোরেট ফাইন্যান্স, উনি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে উনি এই কাজটা করেন। সবচেয়ে বড় যে আলোচনাটা হচ্ছে দেখুন, বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে অনেকগুলো বিষয় কিন্তু পৃথিবীর সঙ্গে আমি যদি তুলনা করি, যেমন এনপিএল এর কথা যদি বলি, নন পারফর্মিং লোন, যেটা যেটা নিয়ে মনসুর সাহেব আর কি, আমাদের সাবেক গভর্নর প্রচন্ড আমি বলবো হুম। সমালোচনা বলি,
বা চাপে বলি বা চ্যালেঞ্জের মুখে ছিল। সেই জায়গায় আমি শুনলাম যে উনি নিজেও নাকি 90 কোটি টাকার রিশিডিউল করেছে এই গত বছরই বোধহয় করেছে বা এই বছরের শুরুর দিকে। সুতরাং এই একটি বিষয় মানুষকে কিন্তু একটা ভিন্ন মেসেজ দিচ্ছে। আমি মান্না ভাই আরেকটা কথা বলি, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনার যে নিয়োগটা এবং ওনার যে মানে কি বলবো প্রোফাইল, এটা নিয়ে কিন্তু সারা বিশ্ব কিন্তু এক ধরনের মানে এটা এইদিকে মনোযোগ দিয়েছে যে এই দেশের গভর্নরটা কোন পদের কোন জায়গায় চলে গেছে এটা আর কি। সেটা একটা আসলে কি বিষয়। তাই? অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম আসলে কি তাই, মানে তারা এইদিকে নজর দিচ্ছে কিনা যে বাংলাদেশের অবশ্যই মতো আমি একটি সেটাই রাষ্ট্রে। বলছি, যেটা আচ্ছা। এইদিকে অবশ্যই নজর দিবে, কারণ একেবারে দেশের মানে উপর দিকে যে তিনজন দুইজন তিনজন যদি বলা হয় ইম্পর্টেন্ট পার্সন, সে দেশের গভর্নর কিন্তু অন্যতম একটা। যখন আমি বলি শ্রীলঙ্কায় যখন কি বল বিপ্লব হলো, বিপ্লবের পরে কিন্তু দ্রুতই গভর্নরকে কিন্তু চেঞ্জ করেছে, কারণ রাইট। গভর্নর নতুন সরকার এবং গভর্নর এসে উনি যে কাজগুলো করেছেন সেটা একটা বিশ্বের আমি মনে করি মডেল হিসেবে আছে। উনি উইদিন 3 মান্থস উইদিন 6 মান্থসের মধ্যে ইনফ্লেশনকে উনি প্রায় 50% থেকে একেবারে 2%, 2.5%-এ নিয়ে আসছে। এটা কিন্তু সবাই সমালোচনা করছে এবং যেটা রেটিং হয় সেই রেটিং এ কিন্তু উনি সম্ভবত এ পেয়েছেন আর কি। তো আমাদের সে জায়গায় আমাদের মনসুর সাহেবই পেয়েছেন হচ্ছে ডি। তো সুতরাং এই যদি অবস্থা হয়, মনসুর সাহেব যদি ডি পায়, তাহলে আমাদের বর্তমান এনাকেও যদিও এখন কাজ করার সুযোগ পায়নি, সেই সুযোগটা না পেলে তো আমরা বলতে পারছি না। যদি উনি গুড ম্যানেজার হয়ে থাকে তাহলে হয়তো বা কিছুটা আমরা পজিটিভ পেতে পারি। আদারওয়াইজ কিন্তু যে ভঙ্গুর অবস্থা অর্থনীতির, বিশেষ করে এনপিএল বলি, বিনিয়োগের কথা বলি, মূল্যস্ফীতির কথা বলি, ক্যাপিটাল মার্কেটের কথা বলি, সব জায়গায় কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি। এবং গভর্নমেন্টের লোন দেখছেন আপনি, যে গভর্নমেন্টের লোন কিন্তু এখন ইন্টারনাল লোন হচ্ছে, প্রচুর টাকা সরকার লোন নিচ্ছে। এই জায়গায় আমি জানি না রাজনৈতিক কোনো প্রভাব এখানে কাজ করেছে কিনা, সেটা একটা বিষয় কিন্তু, কারণ এই জায়গাগুলোতে একজন একবারে সেরকম কমিটেড গভর্নর দরকার যে সরকারের সঙ্গে তার মানে বলবো যে সরকারের সঙ্গে দেখা দেখি না হওয়ার মতন অবস্থা যদি হয়, সেই রকম গভর্নমেন্ট দরকার ছিল যে সরকার যা বলবে তাই করবে, তা কিন্তু এই গভর্নমেন্টের গভর্নরের জন্য সেটা সমীচীন হবে না। সবসময় গভর্নর গভর্নর গভর্নমেন্টের সঙ্গে একটা কনফ্রন্টেশনের মধ্যে থাকতে হয়, কিন্তু সেইটুকু কতটুকু ম্যানেজ করতে পারবে এই বর্তমান গভর্নর আমি জানি না। ওনার সম্পর্কে আমরা তো অর্থনীতি পড়াই, অর্থনীতির সঙ্গে জড়িত, দেশের অর্থনীতি নিয়ে খোঁজ খবর রাখি, কিন্তু এই ব্যক্তিকে আমি জানি না, আমি কেন অনেকেই চেনেন না ভালো করে যে এই ব্যক্তি হঠাৎ করে না, আমরা কোত্থেকে আমরা উড়ে এসে। আমরা চিনতাম না, অন্তত যারা অর্থনীতি বিট করে হয়তো সামান্য দুই একজন চিনতে পারে। মানে তিনি কাজ করেছেন বিজিএমইএ তে, বাংলাদেশ ব্যাংকিং সেক্টর যে ইয়েটা আছে তার চেয়ারম্যান হিসেবে, বিজিএমইর একটি পার্টের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। আর কাজ সেখানে তিনি করেছে এখন বাংলাদেশ ব্যাংকেরই গভর্নর। গভর্নর। বিষয়টি অনেক বিস্ময়কর। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, আহসান মনসুরের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে। তিনি তার কর্মক্ষেত্র মানে কালীন সময়ে অনেক কিছু করতে পারেননি। আবার এটাও সত্য কথা, ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা ছিলেন তাদের মধ্যে অন্তত তিনি কিছু করতে পেরেছেন, অন্তত ব্যাংকিং খাতটাকে স্থিতিশীল পর্যায়ে আনতে পেরেছেন। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার মব ক্রিয়েট করার মাধ্যমে তাকে পদত্যাগ করতে হলো বা তাকে স্যাক করা হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার অন্যান্য বিভিন্ন ব্যাংকে বিশৃঙ্খলা শুরু হয়েছে। যাকে পছন্দ নয় সেই ব্যাংকের চেয়ারম্যানদের এখনই সরিয়ে দিতে হবে। তার মানে কি মব কালচার রয়ে গেছে? মব থেকে আমরা বের হতে পারিনি? না, কই পারলাম না তো, কারণ হচ্ছে এইরকম একটা প্রতিষ্ঠান যেটা সেন্সিটিভ প্রতিষ্ঠানে যদি মব হয়, তাহলে তো অন্য অন্য প্রতিষ্ঠান তো এটার সঙ্গে যায় না, সেই জায়গায় তো হওয়াটা খুবই স্বাভাবিক। এবং এটা আমি মনে করি যে কোনোভাবেই এই মব সৃষ্টি করে এই ধরনের একজন সারা বিশ্ব যাকে চেনে, আমি মনে করি সারা বিশ্ব কিন্তু চেনে, আইএমএফ এ যেহেতু সে চাকরি করেছে, সারা বিশ্বের মানুষ বিশেষ করে এই লাইনে যারা তারা কিন্তু তাকে ভালো করে চেনে। সেই লোককে যখন এভাবে মব সৃষ্টি করে করা হয়, তখন এই দেশের মবটা এস্টাবলিশড হয়ে গেছে বিশ্বের কাছে যে ওই দেশে মব কালচারটা কিন্তু এখনো চলমান আছে। সুতরাং এটা একটা ব্যাড মেসেজ কিন্তু চলে গেছে বাইরে আর কি। সুতরাং সেটা আর যেটা বললেন যে ব্যাংকগুলোর মধ্যে স্থিতিশীলতা কিছুটা হলেও কিন্তু অন্ততপক্ষে এসছে, সেই জায়গায় আবার যদি রিভাইভ করে, তাহলে কিন্তু একেবারে আমাদের অর্থনীতির জন্য কেউ ব্যক্তি বসলো না বসলো ইট ডাজন্ট ম্যাটার, আমরা তো সবসময় দেখবো আমাদের দেশের অর্থনীতি, সেই দেশের অর্থনীতি কোন দিকে চলে যাবে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ অর্থনীতি ব্যাংকিং খাত বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান যদি নড়বড়ে হয়, যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু অর্থনীতির জন্য একটা অশনি সংকেত আমি মনে করি। কারণ অনেকগুলো মানে মানে, হাসান এস মনসুর কিন্তু অনেকগুলো তো একসঙ্গে হাত দিয়েছে, হয়তো বা সে একটু বুঝে সুঝে হাত দিয়েছে,
কিন্তু সেই জায়গাগুলোতে এখন আজকে যেমন উনি এসেই বলছে যে আমরা ওই উচ্চ সুদহারকে বিবেচনা করব, তার মানে অলরেডি মেসেজ চলে গেছে যে সুদহার আর এইখানে থাকছে না। সুতরাং এই মেসেজটা কিন্তু এই একদিকে হলো যে আমাদের ইনফ্লেশনের বিষয়টা, সেটা যেমন একেবারে উস্কে দেওয়ার মতন অবস্থা, একইভাবে কিন্তু ওই যে ক্যাপিটাল মার্কেটের কথা বলি, সেখানেও কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করতে পারে। তাহলে এমন একজন ব্যক্তিকে কেন নিয়ে আসা হলো? শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাও এটি হতে পারে না। আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি বিভিন্ন সময় সরকারের, কিন্তু একবারে সবাইকে তাক লাগিয়ে এরকম একজন অনভিজ্ঞ ব্যক্তিকে, মানে ইরেলিভেন্ট ব্যক্তিকে কেন এই ধরনের একটি পদে বসানো হলো, আপনার কি মনে হয়? এবং এই বিষয়ে সরকারও স্পষ্ট করে কিছু বলছে না। সরকার, আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে সাংবাদিকরা বৃহস্পতিবার নানান প্রশ্ন করেছেন। তিনি একটি কথাই বারবার বলেছেন, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। তার মানে কি? পেছনে কারা কাজ তার মানে করছে? বোধহয় আরো আরো উপর থেকে বোধহয় এটাকে আমার মনে হয় পুশ করা হয়েছে, যে তার যে কন্ট্রিবিউশন ছিল আমার মনে হয়, যেটা আমরা হুম। শুনছি এখন, তার যে কন্ট্রিবিউশন ছিল সেই কন্ট্রিবিউশনের রিওয়ার্ড হিসেবে তাকে এখানে আনা হয়েছে। তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না। কারণ এখানে আমার তো মনে হয় না যে কারোর সঙ্গে এরকম কোনো আলোচনা করে এটা করা হয়েছে, কারণ তাহলে কিন্তু একটা পিসফুল ট্রানজিশনটা হতে পারতো। কিন্তু একটা যদি পিসফুল ট্রানজিশন যদি হয়, তাহলে কিন্তু জনগণের কাছে বা স্টেক হোল্ডারদের কাছে একটা ভালো মেসেজ চলে যায়। ঠিক আছে, যেহেতু সরকার চেঞ্জ হুম। হয়েছে, এটা খুবই স্বাভাবিক, বিভিন্ন প্রতিষ্ঠানের চেঞ্জ হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে এইরকম একটা প্রতিষ্ঠানে আর যদি এইরকম প্যারালাল একজন লোককে দিত, তাহলেও কিন্তু মানুষ এত এত মানে এইভাবে কিন্তু আলোচনাটায় আসতো না। এবং ব্যাংকিং সেক্টরের যারা আছে এখন স্টেক হোল্ডার, তারা কিন্তু এক ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। বিএনপি সরকার গঠনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রীর যে বিভিন্ন ধরনের কাজ বা বিভিন্ন কাজের সিমটম, তাতে মনে হচ্ছে উনি নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছিলেন, অন্তত বাংলাদেশকে একটা সুস্থির জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে অন্তত এই কয়দিনে। আমাদের কি তাহলে এখন এটি বলতে হবে যে পেছন থেকে কোনো বিশেষ শক্তি টেনে ধরার চেষ্টা করছে, বা বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর তার নিয়োগ প্রক্রিয়াকে যদি আমরা দৃষ্টান্ত হিসেবে সামনে নিয়ে আসি, এর ভেতরে ভয়ঙ্কর কোনো শক্তি কাজ করছে বিশেষ ষড়যন্ত্রের জায়গা থেকে, এমনটা তো মনে হয়? না, সেটা তো অবশ্যই কোনো ধরনের সোর্স ছাড়া তো আর বলা যাবে না। তবে সামনে যেমন আছে আইএমএফ এর, যেমন এখন আলোচনা চলছে আইএমএফ এর যে রিমেইনিং লোন গুলো, সেটার একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে সারা বিশ্বে যে আমাদের বিশেষ করে বিভিন্ন চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোর ব্যাপার আছে। এটা তো আমাদের ব্যাংকিং সেক্টর তো এগুলোর পার্ট, কিন্তু সুতরাং সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু কি বলে বাংলাদেশ সরকার লোন করছে, এই লোনের বিষয়ে মনসুর সাহেব কোন ধরনের নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন কিনা আমি ঠিক জানি না। এটা একটা বড় একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়, যে সামনের দিকে অর্থনীতির যে অবস্থা, এটা কিন্তু লোন করা ছাড়া সরকারের চলার মতন সমর্থন কিন্তু আর নাই। সুতরাং হুম। বর্তমান এই যে গত গত কয়েক মাস থেকে তো এই লোন নিয়েই চলছে, কিন্তু সেই লোনের জায়গাতে বাংলাদেশ ব্যাংক সেটা করবে। সেই জায়গায় কোনো ধরনের হয়তোবা মনসুর সাহেব এটার ব্যাপারে রিজার্ভেশনটা শো করছে এখন, সেটা একটা আমার কাছে মনে হয় যে এটাও একটা কারণ হতে পারে। সে কারণে একজন একেবারে কি বলবো রিল্যাক্স পার্সনকে এখানে বসিয়ে সরকার তার পারপাস সার্ভ করবে। না, আমার কথা হচ্ছে মনসুর সাহেবকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বা মনসুর সাহেবকে বাদ দিবে নতুন গভর্নমেন্ট। আপনি যদি বলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিকে নতুন সরকার তার হুম। পছন্দ না হলে বাদ দিয়ে দেয়, এটি আমাদের ট্র্যাডিশন। ঠিক আছে, কিন্তু মনসুর সাহেব বিদায় হয়ে যাওয়া এক কথা, যে তার পার্ট ইজ ক্লোজড। হুম। কিন্তু নতুন যাকে নিয়ে আমাদের পথ চলতে হবে, তিনি যদি ইরেলিভেন্ট হন, তিনি যদি একেবারে কি বলা যায় এটাকে, আমাদের জন্য হুমকির সম্মুখীন হন, এরকম একটা কি পয়েন্টে তাকে নিয়ে আসার ক্ষেত্রে আহ সেখানে তো মনসুর সাহেবের কিছু করার নেই, বা তিনি কিছু করেননি নিশ্চয়ই। কিন্তু কোনো বিশেষ শক্তি যদি কাজ করেই থাকে, তাহলে কি এই সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, খুব স্মুথলি কাজ করতে পারবে? না, সেটা আমার মনে হয় সেটা আর এটার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যে এইগুলো যেন আরো স্পষ্ট হবে। তবে আমার হুম। কাছে মনে হয় না এই জায়গায় যে সমস্যাগুলো আছে বা সরকার যেটা চাচ্ছে, সেটা এনার দ্বারা পারপাস সার্ভ হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ এনার তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। একটা এটা তো অভিজ্ঞতা লাগে, আমি দেখলাম 6টা দেশের আজকে দেখলাম যে গভর্নরদের যে এক্সাম্পল দেখলাম, মানে প্রোফাইল দেখলাম, সেখানে তার ধারের কাছেও কিন্তু আমাদের এই বর্তমান গভর্নমেন্টের প্রোফাইল যায় না। তা সুতরাং আমি জানি না কোন বিবেচনায়
কোন পারপাসটা সার্ভ হবে আমি জানি না, যে কোন পারপাসটা সার্ভ হবে এই ধরনের এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি দিয়ে আমার জানা নেই। অর্থনীতিবিদরা তো খুবই হতাশ হয়েছে, বাংলাদেশের হুম। প্রত্যেকটা অর্থনীতিবিদ কিন্তু আমি দেখলাম মিডিয়াতে সবাই কিন্তু হতাশ যে এটা কি হলো। এর আগে আপনি যতগুলো না 12 এর 13 14তম তাই না, এবং 13তম পর্যন্ত আপনি দেখেন যে এটা কারো বিষয়ে তেমন কিছু আলোচনা নাই। এই যে আওয়ামী লীগ সরকারের সময় যিনি কামাল সাহেব ছিলেন, উনি তো সিএ করা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং ওনার যে অভিজ্ঞতা, ওনার যা রেজাল্ট সবকিছু মিলে তার সঙ্গেও যায় না কিন্তু। সুতরাং এনার তিনিও আগে তিনিও যেটা ছিলেন। তিনিও ডি পেয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে যিনি গভর্নর ছিলেন তিনিও হুম, কিন্তু ডি পেয়েছিলেন আন্তর্জাতিক র্যাঙ্কিং এ, whereas হুম, শ্রীলঙ্কার গভর্নর A+ পেয়েছিলেন। হুম। হ্যাঁ, তাহলে বলতেছি এরকম সেটাই বলতেছি কোন যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও ডি পেয়েছেন, আর এই হ্যাঁ, গভর্নর তাহলে কি পাবেন? তাহলে সে জায়গায় কোথায় যাবে আপনি বলেন। সুতরাং সে জায়গায় আমি মনে করি যে সবচেয়ে একটা অশনি সংকেত দেশের জন্য। জানি না কোন বিবেচনায় তাকে দিয়েছে, আমরা মনে করছি যে আমার কাছে কোনো কিছু মনে হয় না যে এই পারপাসটা ওনার জায়গা সার্ভ হবে, কিংবা ওনাকে সরানোর জন্য এটাও হতে পারে একটা জিনিস। কারণ বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটা ভেস্টেড গ্রুপ কোনোভাবেই চাচ্ছিল না, এবং যে ভেস্টেড গ্রুপটা আমি যদি বলি যে এই রাজনৈতিক মদতপুষ্ট, তারা কিন্তু তাকে কোনোভাবেই আর সহ্য করতে পারছে না। ভিতর থেকে কিন্তু এক ধরনের, কিংবা এই ভিতর থেকে এইটাকেই উপর দিকে চাপটা নিয়ে গেছে, সেখান থেকে আবার এই তাকে সরানো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এই কালচার কিন্তু ভালো না। আজকে ইনি যে আছেন, ইনি যদি ওই তাদের পারপাস সার্ভ করতে না পারে, 2-3 মাস পরে এনাকেও সরাই দিবে, তাহলে তাহলে এটা অর্থনীতি কি হবে আপনি বলেন। যদি একটি কন্টিনিউটি না থাকে তাহলে অর্থনীতির জন্য তো খারাপ। অর্থনীতি নীতি কখনো চেঞ্জ হলে কিন্তু বিদেশিরা এফডিআই পাঠাবে না, ইনভেস্ট করবে না, দেশীয়রাও ইনভেস্ট করবে না। সুতরাং এইরকম একটা অবস্থায় যেখানে বিনিয়োগ নাই, মূল্যস্ফীতি, যেখানে আপনার বাইরের বিনিয়োগ নাই, কর্মসংস্থানের সমস্যা, দারিদ্র্য হার বেড়ে গেছে, এগুলোতেই কাজ হচ্ছে গভর্নরের। তা সেই জায়গায় আপনি কোন বিবেচনায় বলবেন যে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে। আমি একটা বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, যদি আপনি মনে করেন যে বিষয়ে মন্তব্য করবেন। সেটি হচ্ছে যে অনেকেই মন্তব্য করছে আওয়ামী লীগ সরকারের সময় যে ব্যাংক খেকো ব্যক্তিটি ছিলেন, 7-8টা ব্যাংকের মালিক হয়ে সব নিঃস্ব করে গেছেন, এস আলম, সেই এস আলমের বিশেষ কৌশলের অংশ হিসেবে নাকি এই গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, এমন কথাবার্তা শোনা যাচ্ছে। না কিন্তু ভাই, পান্না ভাই, দেখেন এগুলো কিন্তু ওরা কিন্তু এই যে যাদের কথা বলছেন, তাহলে একই রসুনের কিন্তু কোয়া হুম, হুম, কিন্তু, সবাই কিন্তু একই। সুতরাং সেখান থেকে মনসুর সাহেব কিন্তু ডিফারেন্ট ছিলেন। তা জি, সুতরাং এটাকে আপনি একবার মানে হাইপোথিসিসকে একবারে আপনি রিজেক্ট করতে পারেন না। হয়তো এটা প্রমাণের বিষয় আছে, কিন্তু একবার রিজেক্ট হুম, করতে পারেন না, কারণ যে সমস্যাগুলো ছিল, তাহলে সমস্যাগুলোকে মানে আমি জিআই না রাখার জন্যই তো হয়তো বা তাকে সরাইছে। এই সমস্যাগুলো এখন সমাধান করতে চাবে। বিশেষ করে আমি যেগুলোর কথা বলছি, কারণ ওনার দ্বারা এটা হয়তো বা হয়নি, কিন্তু ওনার যোগ্যতা নিয়ে তো আমাদের কারো প্রশ্ন নেই। কিন্তু ওনাকে কোন কারণে সরালো, তাহলে ওগুলোকে ধরা যায়। আমাদের ইকোনমিক্সে তো এগুলোকে নিয়ে আসা যায়, কিন্তু অ্যাজাম্পশন নেওয়া হয় যে একজন লোক, একেবারে দক্ষ লোককে সরিয়ে আরেকজন লোককে আনলো, তাহলে এর পিছনে কি কারণ থাকতে পারে? অনেকগুলো কারণ, সেটা অবশ্য প্রুফ করার দরকার আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন রকম, যেটাই আপনি বলছেন সেটাকে আমি আমি বিশ্বাস করে নিতে পারি। আপনি যেটা বলছেন সেটা আমি বিশ্বাস করে নিতে পারি, এটা হতে পারে। কারণ যেহেতু এরকম একটা অবাস্তব কাজ হয়ে গেল বাংলাদেশে, এটা তো নানান কারণ হতে পারে, এক একজন এক এক ব্যাখ্যা দেবে। ওনাকেও, সরকারকেও এটাকে ক্লিয়ার করা উচিত এই মুহূর্তে, এবং ওনাকেও ক্লিয়ার করা উচিত যে আমার দ্বারা আমি চেষ্টা করব। উনি এখন পর্যন্ত শুধু একটা কথা ছাড়া আর বলেনি গভর্নর, যে আমি সুদের হার কি বলে বিবেচনায় করব, একটা কথা আচ্ছা, ছাড়া অন্য কোনো কথা বলেনি কিন্তু। তা সুতরাং জনগণ আস্থায় আনবে কিভাবে এখন, যদি ওনার মধ্যে, যেমন আগের গভর্নমেন্টের কথা আমি সমালোচনা করেছি, যে উনি ওই দায়িত্বশীল ব্যক্তি, ওখানে বসে উনি ওই ব্যাংক দেউলিয়া হবে, ওই ব্যাংক দেউলিয়া হবে, এই কথাগুলো বলা ঠিক না। এটা উনি কাজে দেখাবেন এটা, কিন্তু যদি এটা মেসেজ ডাটা দেওয়ার মানে ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা একবারে মানে কমে গেছে। এবং দেখেন ব্যাংকগুলোর অবস্থা উনি আরো ত্বরান্বিত করেছে, আমি বলবো যে উনি আরো ত্বরান্বিত করেছে ব্যাংকগুলোর এই দুরবস্থার কারণে। সুতরাং একজন দক্ষ লোক এই যে মানে চেয়ারে বসে আছেন, ওই জায়গায় আপনি আমি কথা বলতে পারি, কিন্তু ওনারা দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু কথা বলতে পারেন না। ওনারা যেটা কথা বলবেন এটা এক ধরনের বাইবেলের মতন আর কি। ঠিক আছে, কিন্তু উনি এখন পর্যন্ত ক্লিয়ার করেনি যে সারা দেশ কিন্তু এত সমালোচনা, যে আমার মনে হয় যে গুগলের কি একটা আমি দেখলাম যে এত বেশি মানে আলোচনা হয়নি কোনো ব্যক্তির নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত, এত কিছু হয়ে গেল গত 18-19 মাসে। কিন্তু এই গভর্নরকে নিয়ে এত বেশি মানে আলোচনা সারা দেশে এবং সারা পৃথিবীতে, আমি মনে করি এটি হচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক আপনারাও ভালো থাকবেন। আশা করি বিএনপি প্রথমে দু একটি জায়গায় যে